বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস সম্পর্কে আলোচনা করব। সমাস কথাটি শুনে তোমাদের প্রাথমিকভাবে মনে হতে পারে এটি হয়তো 6 মাসের বিষয়, কিন্তু এটা মনে রেখো, সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এই বিষয়টিকে শিখবার চেষ্টা করো, তাহলে এটিকে 6 মাসের বিষয় হিসেবে নেওয়ার কোনো জায়গায় থাকে না। খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টিকে তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। সমাস কথাটির সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ। এই কথাটির যদি আমরা ব্যুৎপত্তি বিশ্লেষণ করি, তাহলে জানাই সমপূর্বক অস, এটা ধাতুরূপ। ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে ঘং প্রত্যয়, যেটা অপ্রত্যয়ী নামে আমরা জানি। তো এই যে ব্যুৎপত্তিগত রূপটা আমরা পাচ্ছি, এর অর্থ দাঁড়াচ্ছে সংক্ষেপে বলা হয় যার সাহায্যে। তাহলে সমাস বলতে আমরা সাধারণভাবে কি বুঝছি? সাধারণভাবে যেটা বুঝছি সেটা হচ্ছে যে একটা দীর্ঘ বক্তব্য বিষয়কে খুব সহজে সংক্ষেপে সুন্দর করে তুলে ধরা হয় যার সাহায্যে, তাই হচ্ছে সমাস। আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আসি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি প্রাঞ্জল হয়ে উঠবে, আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে। দেখো, বলা হচ্ছে মুখে ভাব দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে আমরা বলতে পারি মুখে ভাব। 2 নম্বর, হরিণের নয়নের ন্যায় নয়ন যায়, সমান হরিণ নয়না। 3 নম্বর আমরা বলতে পারি হাতে চালাবার পাখা, সমান হাত পাখা। 4 নম্বর আমরা বলতে পারি মৌ সংগ্রহ করে যে মাছি, সমান মৌ মাছি। 5 নম্বর আমরা বলতে পারি রাজার পুত্র, সমান রাজপুত্র। শেষ থেকে দেখো, এখানে এই বাক্যটিতে 2টি পদ আছে, তার উপরের বাক্যটিতে 1 2 3 4 5টি পদ আছে, তার উপরে 3টি পদ আছে, তার উপরে 5টি পদ আছে, তার উপরে 6টি পদ আছে। তাহলে প্রতিটি বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 বা তার বেশি পদ রয়েছে, এবং প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে দীর্ঘ। এই যে বাক্যগুলি গঠিত হয়েছে, এই বাক্যের বক্তব্য বিষয় অনেকটা দীর্ঘ। এই দীর্ঘ বক্তব্য বিষয়কে আমরা সহজে সংক্ষেপে সুন্দর করে প্রকাশ করার জন্য কি করেছি, এটাকে একটা পদে পরিণত করে নিয়েছি। তাহলে এই দীর্ঘ বক্তব্য বিষয়কে বা 2 বা ততোধিক পদকে যখন আমরা
সহজে সংক্ষেপে সুন্দর করে প্রকাশের জন্য একটি পদে পরিণত করে নিই, তাকেই বলা হচ্ছে সমাস। আমরা এই যে একাধিক পদকে একটি বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি, দুই বা ততোধিক পদকে একটা বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি, সমাসের পরিভাষায় এই বাক্যের নাম দেওয়া হচ্ছে, ব্যাকরণের পরিভাষায় এই বাক্যকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্যের ব্যাস কথাটির অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার। তাহলে যে বাক্যে একটা বড় বিষয় রয়েছে, বক্তব্য বিষয় রয়েছে, বিস্তারিত আকারে আছে, সেই বিস্তারিত অর্থবোধক একটা বিষয়কে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে। তো ব্যাস বাক্যে আমরা একাধিক পদ দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে দুই বা তার বেশি পদ দেখতে পাচ্ছি। এই যে দুই বা তার বেশি পদ এখানে রয়েছে, এই পদগুলি কিন্তু মনে রেখো যে প্রত্যেকটা পদ পরস্পরের সঙ্গে অর্থ সম্বন্ধ যুক্ত হয়ে আছে। অর্থ সম্বন্ধ ব্যাপারটা কি দেখো, মুখের পরে ভাত, তারপরে দেওয়া, তারপরে হয় যে অনুষ্ঠান। তো এইরকম অর্থ সম্বন্ধ যুক্ত অবস্থায় থাকা ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলি মিলিত হতে পারছে। যদি এই পদগুলি পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত অবস্থায় না থাকতো, তাহলে এগুলিকে আমরা মিলিত করে এক পদে পরিণত করতে পারতাম না। সাপোজ তোমরা ধরে নাও যে অনুষ্ঠানে দেওয়া ভাত মুখে হয়, এরকম যদি এলোমেলো অবস্থায় থাকতো, কিংবা এখানে দেওয়া আছে রাজার পুত্র, তো এমন যদি থাকতো পুত্র রাজা, কিংবা মৌ সংগ্রহ করে যে মাছি, তো এটাকে যদি আমরা বলতাম যে মাছি করে যে মৌ সংগ্রহ, তাহলে পরে কিন্তু আমরা সেই এলোমেলো অবস্থায় থাকা পদগুলিকে মিলিত করে মৌমাছি নামের একটা সুন্দর পদ গঠন করতে পারতাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলি তাহলে অর্থ সম্বন্ধযুক্ত হয়ে থাকছে, এবং সেই অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হচ্ছে। এই বিষয়টাকেই বলা হচ্ছে সমাস। তাহলে সমাসের অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা কি বলবো? সমাসের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে কোন বক্তব্য বিষয়কে সংক্ষেপে সুন্দর করে প্রকাশ করবার প্রয়োজনে যখন দুই বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয়, তাকে সমাস বলে। এই সমাসের লক্ষণীয় কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি? প্রতিটা ক্ষেত্রে দেখো যে এই যে বড় পদটি ছিল, এই বড় পদটি এখানে একটা ছোট পদে পরিণত হয়েছে, একটা পদে পরিণত হয়েছে। তাহলে অনেকগুলো পদ মিলিত হয়ে একটা পদে পরিণত হচ্ছে। সুতরাং সমাসের লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে, সমাসের লক্ষণীয় বৈশিষ্ট্য আমরা বলবো কি, প্রথমত হচ্ছে এক পদীকরণ। দুই নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? এক পদীকরণ কেন করা হচ্ছে? খুব সহজ উত্তর, বিষয়টাকে, দীর্ঘ কোনো বক্তব্য বিষয়কে সংক্ষেপে প্রকাশ করার জন্য। তাহলে এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষেপণ বা সংক্ষেপীকরণ। তিন নম্বর আমরা সংক্ষেপীকরণ কিভাবে করছি না, অনেকগুলো পদ মিলিত হচ্ছে, এরা পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত অবস্থায় আছে, তাই অর্থ সম্বন্ধযুক্ত অবস্থায় থাকা পদগুলি পরস্পর মিলিত হতে পারছে বলেই এই ধরনের একটি পদ আমরা গঠন করতে পারছি। তাহলে
এর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে পদের মিলন। পদের মিলন, এই পদের মিলন আমরা ঘটাই সংক্ষেপীকরণের জন্য। কেন করছি এটা? এর উত্তর আমরা যদি খুঁজতে চাই তাহলে যেটা বেরিয়ে আসে আমরা সেটাকে হলো সমাসের প্রয়োজনীয়তা। ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কেন? প্রথম কথা হচ্ছে যে কোনো বক্তব্য বিষয়কে সুন্দর করে তুলে ধরবার জন্যই আমরা সমাসের সাহায্যে নতুন শব্দ গঠন করে থাকি। তাহলে সমাস ব্যাকরণে নতুন শব্দ গঠনের একটা কৌশল হিসেবে গণ্য হয়। তাহলে নতুন শব্দ গঠনের প্রয়োজন। নতুন শব্দ আমরা কেন করতে চাইছি? কোনো দীর্ঘ বক্তব্য বিষয়কে সংক্ষেপে সুন্দর করে প্রকাশ করার জন্য। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সমাসের প্রয়োজনীয়তা সেটা হচ্ছে বাচন সৌন্দর্য বৃদ্ধি করা, বা আমরা বলতে পারি কোন বক্তব্য বিষয়কে সুশ্রাব্য করে তোলার প্রয়োজনে আমরা সমাসের প্রয়োজনীয়তা অনুভব করি। 2 নম্বর হচ্ছে বাচন সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি দেখো একটা বড় বক্তব্য বিষয় যখন কোথাও উত্থাপন করা হয় তখন শ্রোতার কাছে সেটা বিরক্তিকর মনে হতে পারে। বিরক্তিকর মনে হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে দীর্ঘ কোনো বক্তব্য বিষয়ে একই কথার বারবার পুনরাবৃত্তি অনেক সময় ঘটে যায়। যেমন তোমরা যদি এই উদাহরণটা লক্ষ্য করো, হরিণের নয়নের ন্যায় নয়ন যায়, এখানে নয়ন কথাটির একাধিকবার পুনরাবৃত্তি ঘটে। তো এই ক্লান্তিকর পুনরাবৃত্তিকে যাতে এড়িয়ে চলা যায় তার জন্য আমরা সমাসের প্রয়োজনীয়তা অনুভব করি। তাহলে ক্লান্তিকর পুনরাবৃত্তি শব্দের ক্লান্তিকর, শব্দের ক্লান্তিকর পুনরাবৃত্তি পরিহার। তৃতীয়ত হচ্ছে কোন বক্তব্য বিষয়কে স্পষ্টতা দেওয়ার জন্য কোন বক্তব্য বিষয়কে স্পষ্টতা দানের প্রয়োজনে আমরা সমাসকে অবলম্বন করি। তাহলে এই সমস্ত নানান প্রয়োজনীয়তা সিদ্ধ হচ্ছে এবং সমাসের এই লক্ষণগুলো আমরা খুঁজে পাচ্ছি। এখন সমাসের গঠনগত দিকগুলিকে আমি তোমাদের সামনে মেলে ধরবার চেষ্টা করব। এর যে গঠনগত রূপগুলি রয়েছে সেই গঠনগত রূপগুলিকে সমাসের যে নানান পার্ট রয়েছে কিরকম দেখো, একটা দীর্ঘ বক্তব্য বিষয় এই বাক্যে রয়েছে। এই বাক্যটার আমরা নাম দিয়েছিলাম কি? ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের অন্তর্গত পদগুলি মিলিত হয়ে একটা সমাসবদ্ধ পদ গঠিত হয়েছিল। সমাসবদ্ধ পদটি একটা নির্দিষ্ট পদ, এটা একটা নির্দিষ্ট পদ, কিন্তু পদটি একটা নির্দিষ্ট পদ হওয়া সত্ত্বেও এই পদের মধ্যে দুটি পৃথক অংশ রয়েছে। যে দুটি অংশকে আমরা পৃথক বলে গণ্য করছি সে দুটির একটি নির্দিষ্ট করে অর্থ আছে। তাহলে এই মুখে ভাগ একটি পদ, কিন্তু এই পদের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে এবং প্রত্যেকটি ভাগের একটি নির্দিষ্ট অর্থ আছে। তো এইটা এই মুখে কথাটি যেহেতু আগে আছে, হরিণ কথাটা যেহেতু আগে আছে, তাই এর নাম দেওয়া যেতে পারে পূর্ব পদ, এবং ভাত বা নয়না কথাটি যেহেতু পরে আছে তাই এর নাম দেওয়া যেতে পারে পরপদ। এটার অন্য নাম হচ্ছে উত্তর পদ। আর এই বাক্যে, এই সমাস বাক্যে যতগুলি পদ রয়েছে প্রত্যেকটি পদের যে সম্পর্ক, অর্থগত যে সম্পর্কটা ছিল, এই পদগুলিতে একটি অর্থ সম্বন্ধে যুক্ত ছিল। তো অর্থ সম্বন্ধে যুক্ত থাকা প্রত্যেকটি পদের অর্থ প্রতিফলিত হচ্ছে
এই পদটির সাহায্যে। দেখো মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরো বাক্যের অর্থটি এই একটি শব্দের সাহায্যে প্রতিফলিত হলো। তাহলে সমস্ত পদের অর্থ যেহেতু এই পদটিতে প্রতিফলিত হচ্ছে তাই এই পদগুলির নাম দেওয়া হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমাসবদ্ধ পদের দুটি অংশ, একটা হচ্ছে পূর্বপদ আর আরেকটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। সমাসবদ্ধ পদে এই যে পূর্বপদ এবং পরপদ সে দুটি ব্যাস বাক্যের মধ্যেও রয়েছে। মুখে ভাত, এখানে দেখো মুখে, এখানে ভাত। এই সমাসবদ্ধ পদের এই যে পূর্বপদ হরিণ এবং নয়ন, এখানে হরিণ আর এখানে হচ্ছে নয়ন। তাহলে সমাসবদ্ধ পদের অন্তর্গত পূর্বপদ এবং পরপদগুলি ব্যাস বাক্যের মধ্যেও পরিলক্ষিত হয়। এই জন্য এই পদগুলির নাম দেওয়া হচ্ছে সমস্যমান পদ। এগুলির নাম দেওয়া হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কোনগুলি? ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলি সমাসবদ্ধ পদে পরিলক্ষিত হয়, বা ঘুরে বলা যায় সমাসবদ্ধ পদের অন্তর্গত যে পদগুলি ব্যাস বাক্যে প্রধান পদের ভূমিকায় থাকে সেগুলিকে বলা হচ্ছে সমস্যমান পদ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে সমস্যমান পদগুলি প্রধানত মিলিত হয়ে সমাসবদ্ধ পদে পরিণত হয়। এবং এখানে মজার ব্যাপার দেখো, এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যে যে প্রধান পদগুলো মিলিত হয়ে সমাসবদ্ধ পদগুলো পরিণত হচ্ছে সেগুলি কিন্তু অপ্রধান কিছু পদের সঙ্গে বিশেষ অর্থ সম্পর্কে যুক্ত হয়ে একটি সুনির্দিষ্ট অর্থের প্রকাশ ঘটাচ্ছে। তাহলে এই যে প্রধান পদগুলি, এগুলোকে প্রধান বলা হচ্ছে কেন? কারণ এই পদগুলি যেমন ব্যাস বাক্যে রয়েছে তেমনি সমাসবদ্ধ পদেও আছে। তো এই প্রধান পদগুলি অপ্রধান, এইগুলো সব হচ্ছে অপ্রধান পদ। তো অপ্রধান পদগুলোর সঙ্গে মিলিত হয়ে প্রধান পদ ও অপ্রধান পদ মিলিত হয়ে যে বাক্য, প্রধান পদ ও অপ্রধান পদগুলো মিলিত হয়ে যে বাক্যটি সমাসবদ্ধ পদে পরিণত হয় সেই বাক্যের নামই আমরা তাহলে দেব ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য বলতে আমরা কি বুঝছি? যে প্রধান ও গৌণ পদগুলি, যে বাক্যটিকে প্রধান ও গৌণ পদগুলি মিলে যে বাক্যটিকে সমাসবদ্ধ পদে পরিণত করে সেই বাক্যটিকেই বলা হচ্ছে ব্যাস বাক্য। প্রধান ও গৌণ পদগুলি মিলে যে বাক্যটিকে সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে পরিণত করে সেই বাক্যটিকেই বলা হচ্ছে ব্যাস বাক্য। আর সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে পদ গঠিত হচ্ছে বা ব্যাস বাক্য যে পদে রূপান্তরিত হচ্ছে সেই পদটাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন এই যে সমস্যমান পদগুলো মিলিত হয়ে সমাসবদ্ধ পদে পরিণত হচ্ছে, আমরা যখন প্রশ্নপত্রের সমাধান করতে যাব, সমাজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নগুলোর যখন উত্তর করতে যাব তখন আমাদের একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যে শব্দটি বিশ্লেষণ করব ব্যাস বাক্যের সাহায্যে, তোমাদের এমন কোশ্চেন থাকে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। কিছু কিছু সমাসবদ্ধ পদ দিয়ে দেয়, দিয়ে বলে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। অর্থাৎ ব্যাস বাক্যের রূপটা তৈরি করে সেই ব্যাস বাক্য কিভাবে সমস্ত পদে রূপান্তরিত হচ্ছে সেটাকে লক্ষ্য করে তোমাকে সমাসটা নির্ণয় করতে হবে।
তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না সমাসবদ্ধ পদটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে। যদি সমাসবদ্ধ পদটির বা সমস্ত পদটির অর্থ ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু সেটাকে তার সঠিক ব্যাসবাক্য রূপটা তৈরি করা যাবে না। আমি যেমন দুই একটা উদাহরণ দিচ্ছি। কেউ একজন বলল যে বাবা ঠাকুরের আমল থেকে নিয়মটি চলে আসছে। তো বাবা ঠাকুরের আমল থেকে নিয়মটি চলে আসছে, এখন এই বাবা ঠাকুর বলতে আমরা কি বুঝবো? বাবা ঠাকুর বলতে এখানে কিন্তু বাবা আর ঠাকুর এক ব্যক্তি নয়, বাবা ও ঠাকুর দুটি আলাদা ব্যক্তিকে আমরা বুঝবো। তাহলে ধারণাটা কি তৈরি হচ্ছে? বাবা ও ঠাকুরের আমল থেকে নিয়মটি চলে আসছে, কিন্তু যদি ওই একই শব্দ নিয়ে অন্য একটি বাক্য গঠন করা হয় তাহলে দেখবে তার অর্থটা পাল্টে যাচ্ছে। কিরকম? বাবা ঠাকুর আমাকে দুকাহন খড় ধার দাও না। এই বাবা ঠাকুর সম্বোধনটা আমি একটা বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে করছি। তাহলে এখানে বাবা ঠাকুর, বাবা ও ঠাকুর মিলে আমি একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছি। সেক্ষেত্রে এর ব্যাসবাক্যের রূপটি কেমন হবে? না যিনি বাবা তিনিই ঠাকুর। এখানে কিন্তু বাবা ও ঠাকুর আলাদা আলাদা ব্যক্তি নয়। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যখন অর্থ সম্বন্ধযুক্ত পদগুলো মিলিত হয়ে একটা সমস্ত পদে পরিণত হচ্ছে এবং সে অর্থ সম্বন্ধযুক্ত পদের অর্থটি প্রতিফলিত হচ্ছে, এই ব্যাসবাক্যের অন্তর্গত সমস্ত পদগুলির অর্থ প্রতিফলিত হচ্ছে সমাসবদ্ধ পদে। তাই সমাসবদ্ধ পদটির অর্থ যতক্ষণ না আমরা ভালোভাবে বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সঠিকভাবে সমাস নির্ণয় করতে পারবো না। কেননা সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন, পদের একটা নির্দিষ্ট অর্থ থাকে। তোমরা সমাসের সঙ্গে সন্ধির কিছুটা সাদৃশ্য খুঁজে পাবে, কারণ সন্ধিতেও তোমরা দেখেছো যে সেখানে দুটি পৃথক অর্থ বিশিষ্ট শব্দের অন্তর্গত বর্ণ পাশাপাশি যুক্ত হয় বা মিলিত হয়। কিন্তু সেখানে মাথায় রাখতে হবে যে সন্ধিতে শুধু বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, দুটি শব্দের অন্তর্গত বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে। কিন্তু সমাসে একাধিক পদ এখানে মিলিত হচ্ছে, দুই বা ততোধিক পদ, একাধিক নয় সরি দুই বা ততোধিক পদ এখানে মিলিত হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট অর্থ সম্বন্ধে যুক্ত থাকছে। সন্ধির সঙ্গে সমাসের এই যেমন কিঞ্চিত সাদৃশ্যের জায়গাটা আছে তেমন একটা বিস্তর পার্থক্য রয়েছে। আমি সেই পার্থক্যগুলো এক এক করে তোমাদের কাছে মেলে ধরার চেষ্টা করছি। দেখো বিদ্যাযুক্ত আলো, এখানে কি হচ্ছে? বিদ্যা একটা নির্দিষ্ট অর্থ বিশিষ্ট শব্দ, আলো একটা নির্দিষ্ট অর্থ বিশিষ্ট শব্দ, কিন্তু এই অর্থের কোনো মিলন এখানে ঘটছে না। এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে বিদ্যার আ এবং আলোয়ের আ, এই দুটি আ যুক্ত হয়ে একটি আয়ে পরিণত হয়েছে। তাহলে এখানে হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন। সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, কিন্তু সমাসে কি পাচ্ছি? বিনা পানিতে যার সমান বিনা পানি। বিনা পানিতে যার সমান বিনা পানি। বিনা পানিতে মানে হাতে যার, সেই হচ্ছে বিনা পানি। এখানে দেখো এই পদগুলো মিলিত হয়ে কি হচ্ছে? সম্পূর্ণ নতুন একটা অর্থ বিশিষ্ট পদ গঠিত হলো। কারণ এই বিনা পানি কথাটির সাহায্যে না বিনাকে বোঝানো হচ্ছে না নির্দিষ্ট করে পানিকে বোঝানো হচ্ছে, অথচ উভয়কে অবলম্বন করেই আমরা দেখতে পাচ্ছি কি বিনা এবং পানি উভয়কে অবলম্বন করে তৃতীয় একটা অর্থের, নতুন একটা অর্থের প্রকাশ এই শব্দটির সাহায্যে ঘটছে। এই শব্দটির অর্থ কি না বিনা পানি বলতে আমরা দেবী সরস্বতীকে বোঝাচ্ছি। তাহলে এই সমাস বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণত অর্থগত মিলনের একটা বিষয়, পদের সঙ্গে পদের মিলন এবং
এখানে যেমন এই বিষয়টা ধ্বনিগত, এখানে এটা হচ্ছে অর্থগত ব্যাপার। তাহলে সন্ধিতে যে মিলন ঘটছে সেই মিলন হচ্ছে ধ্বনিগত, আর সমাসে যে পদের সাথে পদের মিলন ঘটছে সেটা সম্পূর্ণভাবে অর্থগত একটা বিষয়। তৃতীয়ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বিদ্যার জায়গায় আলোয় কথাটা বা আলোয়ের জায়গায় বিদ্যা কথাটা যেতে পারবে না। এটা এই যে সজ্জা, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা সব সময়ের জন্য একই রূপে থাকবে, কিন্তু সমাসে পদগুলির যে সজ্জা, সেই সজ্জার পরিবর্তন অনেক সময় সমাসবদ্ধ পদটিতে ঘটে যেতে পারে। কিরকম? আমরা বলছি হাঁসের রাজা সমান রাজহাঁস। হাঁসের রাজা সমান রাজহাঁস, আগে আছে হাঁস পরে রাজা, কিন্তু সমাসবদ্ধ পদটিতে হয়ে গেল কি আগে রাজ পরে হাঁস, অর্থাৎ এখানে পারস্পরিক স্থান বিনিময় ঘটে গেল। অর্থাৎ পদগুলির যে ক্রম, সেই ক্রমটা সবসময় কিন্তু অক্ষুণ্ণ থাকে না সমাসের ক্ষেত্রে। আমরা নেক্সট যে পার্থক্যটা আলোচনা করব সেটা হচ্ছে সন্ধিতে এই যে দুটি পদ, এই দুটি পদের অন্তর্গত যে বর্ণের মিলন ঘটছে, সেই মিলন ঘটানোর ক্ষেত্রে দুটি পদেরই অর্থ এখানে সমানভাবে প্রাধান্য পায়। এই বিষয়টার সঙ্গে সমাসের যে বিভিন্ন শ্রেণীকরণ রয়েছে তার মধ্যে দ্বন্দ্ব সমাসের সামান্য একটু মিল খুঁজে পাই আমরা, কারণ দ্বন্দ্ব সমাসেই দুটি পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। বাকি যে সমাসগুলি রয়েছে যেমন তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, এগুলিতে পরপদের অর্থ প্রাধান্য পায়। আবার অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহি নামের একটি সমাস রয়েছে যেখানে পূর্বপদ এবং পরপদ কোনটিরই অর্থ প্রাধান্য পায় না, নতুন একটি অর্থ সেখানে সৃষ্টি হয়। তাহলে এখানে অর্থগত দিক থেকে একটা বড় রকমের পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। এই হচ্ছে সন্ধির সঙ্গে সমাসের বিষয়। তাহলে এই পার্থক্যের, সন্ধি এবং সমাসের এই যে পার্থক্য আমরা লক্ষ্য করলাম, এই পার্থক্যে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে সমাস সম্পূর্ণভাবে অর্থগত একটা বিষয়, সম্পূর্ণভাবে অর্থগত বিষয়। এবং এই অর্থগত বিষয় বলেই যখন সমাস নতুন অর্থ গঠনের একটি বিশেষ কৌশল হিসাবে আমাদের বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়, ভাষায় ব্যবহৃত হয়, তখন সেই অর্থযুক্ত শব্দ গঠনের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। কেননা আমরা একটা শব্দের বিশ্লেষণ করতে গিয়ে এমন একটা ব্যাসবাক্য গঠন করলাম যেটাকে প্রাথমিকভাবে মনে হতে পারে যে ওই ব্যাসবাক্যের অন্তর্গত প্রতিটি পদই পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত অবস্থায় আছে। প্রাথমিকভাবে এটা মনে হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি একটু ভালো করে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো প্রকৃতপক্ষে সেই ব্যাসবাক্যের অন্তর্গত পদগুলি পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত হয়ে নেই। যেমন খুব সহজ একটা উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরছি, হংসলিঙ্গ কিংবা ছাগ। এই হংসডিম্ব কথাটি অর্থ তোমরা চট করে কি করবে না, হংসের ডিম্ব, এটাই তোমরা লিখতে চাইবে। এবং প্রাথমিকভাবে তোমার মনে হবে যে এগুলি পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত হয়েই হংসডিম্ব নামের এই পদটি গঠন করেছে। তেমনই ভাবে ছাগ দুগ্ধ, ছাগের দুগ্ধ, এটাই তোমাদের মনে হবে প্রাথমিকভাবে ছাগের দুগ্ধ। এই যে অর্থ সম্বন্ধযুক্ত পদগুলি রয়েছে, এই পদগুলি মিলিত হয়ে ছাগদুগ্ধ নামের একটি সমস্ত পদ গঠন করেছে। কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে বাক্যটি, এই বাক্যের অন্তর্গত পদগুলি কি পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত? খুব ভালো করে বিচার বিশ্লেষণ করলে দেখতে পাবে এগুলি অর্থ সম্বন্ধযুক্ত অবস্থায় নেই। তার কারণ হংসে ডিম পারে না। ডিম পারে কে? হংসীকে। ছাগ দুগ্ধ দেয় না, দুগ্ধ দেয় কে? ছাগি। অর্থাৎ এটা ঠিক হলো না, এটা অ্যাকচুয়ালি হতো হংসীর ডিম্ব, এটা অ্যাকচুয়ালি হতো ছাগি
দুগ্ধ। তাহলে এভাবে আমাদের অর্থ সম্বন্ধের বিষয়টা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একই কথা একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে প্রযুক্ত হতে পারে। তাহলে একটা বাক্যে একটা শব্দ যে নির্দিষ্ট অর্থে প্রযুক্ত হচ্ছে সেই নির্দিষ্ট অর্থটা সবার আগে বুঝতে হবে। একটু আগে আমি আমার আলোচনাতে সে বিষয়ে একটা উদাহরণও তোমাদের সামনে রেখেছিলাম, আরো দু একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরি। যেমন যদি বলা হয় এরকম দুর্বুদ্ধি হলো কবে থেকে, তো দুর্বুদ্ধি কথাটার সাহায্যে কি নির্দেশ করতে চাওয়া হচ্ছে? বুদ্ধিটা কতটা অর্থাৎ দুষ্ট। তাহলে বুদ্ধিটা কতটা খারাপ হয়েছে এটাকেই নির্দেশ করতে চাওয়া হচ্ছে। ফলে আমরা এই দুর্বুদ্ধি কথাটা ব্যাসবাক্য গঠন করব, এটাকে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত করে যে বাক্যে প্রসারিত করব সেটা এরকম যে বুদ্ধি। কিন্তু যদি বলা হয় তোমার মতো এমন দুর্বুদ্ধি প্রকৃতির লোক আমি দ্বিতীয় একটা দেখিনি পৃথিবীতে, তাহলে দুর্বুদ্ধি কথাটার সাহায্যে কিন্তু আমি মানুষটাকে নির্দেশ করছি। তখন শব্দটা একই হওয়া সত্ত্বেও তার অর্থগত রূপটা কি হবে, তার প্রসারিত রূপটা কি হবে? বুদ্ধি যার, অর্থাৎ দুষ্ট বুদ্ধি যার বলতে যে মানুষটি, সেই মানুষটিকে এখানে নির্দেশ করতে যাওয়া হচ্ছে। এভাবে সমাসের এই অর্থের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি আবারও বলছি, সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন, এবং সে মিলন সম্পূর্ণভাবে অর্থগত মিলন। আমরা এই অর্থগত মিলন কিভাবে সাধিত হয়, কোন কোন প্রক্রিয়ায় কিভাবে সাধিত হয় সেটা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি তোমাদের সমাসের শ্রেণীকরণ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। কারণ প্রত্যেক সমাসের যে শ্রেণীকরণ রয়েছে, শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলিতে এই অর্থ সম্বন্ধ যুক্ত পদের মিলন এক একভাবে সাধিত হয়। দেখো, সমাস প্রধানত 7 প্রকার। সমাস প্রধানত 7 প্রকার। নাম্বার 1, দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। তাহলে এখানে আমরা কি বললাম? পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। উদাহরণ, আমাদের চারিদিকে প্রচুর উদাহরণ ছড়িয়ে আছে। পিতা মাতা, ভাই বোন, বই টই, চাটা ইত্যাদি ইত্যাদি। প্রতিটা ক্ষেত্রে দেখো, যে দুটি পদের মিলন ঘটেছে, যে দুটি সমসমান পদ আমরা দেখতে পাচ্ছি, সেই পদগুলি উভয়ের অর্থই এখানে সমান প্রাধান্য পাচ্ছে। পিতা মাতা বলতে শুধু কি আমরা পিতাকে বুঝি, না শুধু মাতাকে বুঝি? পিতা মাতা বলতে আমরা দুইকেই বুঝি, অর্থাৎ দুইয়েরই সমান অর্থ প্রাধান্য রয়েছে। তেমনি ভাই বোন, বই টই, চাটা প্রতিটা ক্ষেত্রেই সমান অর্থ প্রাধান্য থাকছে পূর্বপদ এবং পরপদের। কিন্তু আমরা যদি দ্বিগু সমাসটার কথা ধরি, দ্বিগু সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন শতাব্দী, শতাব্দীর অর্থটাকে যদি আমরা
সম্প্রসারিত করি তাহলে কি দাঁড়াবে শত অব্দের সমাহার। দ্বিগু সমাস চেনার একটা সহজ নিয়ম হচ্ছে যে এর ব্যাসবাক্যের শুরুতে একটা সংখ্যাবাচক বিশেষণ থাকে, বা সমসমান পদ হিসেবে যেটাকে পাচ্ছ তার পূর্ব পদটা হবে সংখ্যাবাচক বিশেষণ। শত অব্দের সমাহার। সংখ্যাবাচক বিশেষণ বহুব্রীহি সমাসেও থাকে। পার্থক্য আমি পরবর্তীতে নির্দিষ্ট করে তোমাদের সামনে তুলে ধরব। কিন্তু দ্বিগু সমাসের যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে সমাহার, পরপদ সমাহার। শত অব্দ যদি সমাহার, শত অব্দের যদি সমাহার বা সমষ্টিটা না হয়, শত অব্দের যে সমষ্টি সেই সমষ্টিকেই কিন্তু শতাব্দী বলা হচ্ছে। তাহলে এখানে সমষ্টির অর্থটা প্রাধান্য পাচ্ছে। শত অব্দ যদি সমষ্টিবদ্ধ না হয়, এক জায়গায় যদি না হয়, সমাহার যদি তার না হয়, তাহলে কিন্তু শতাব্দী বোঝাবে না। তাহলে শত অব্দের সমাহার এই কথাটার সাহায্যে পরপদ সমাহারের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। তেমনি ভাবে আমরা যদি তৎপুরুষ সমাসের কথা বলি তাহলে এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই সমাসটা চেনার একটা সহজ উপায় হচ্ছে যে পূর্বপদগুলি পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকবে। পূর্বপদ পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকবে। সাপোজ রথ দেখা। রথ দেখা বলতে আমরা কি বুঝবো? রথকে দেখা। তাহলে কি দেখা? রথকে দেখা। তাহলে রথ কথাটি পরপদ দেখার সঙ্গে কর্ম কারক সম্পর্কে যুক্ত আছে এবং পূর্বপদের সঙ্গে কারক স্থানীয় কোনো না কোনো বিভক্তি অবশ্যই থাকবে, কোনো না কোনো বিভক্তি অবশ্যই থাকবে। তাহলে তৎপুরুষ সমাসে কারক বিভক্তি, পূর্বপদের সঙ্গে কারক বিভক্তির একটা সম্পর্ক রয়ে গেছে। এটা এই তৎপুরুষ সমাস চিনবার একটা খুব ভালো জায়গা। 4 নম্বর হচ্ছে কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। কিন্তু তৎপুরুষ সমাসের সঙ্গে কর্মধারয় সমাসের যে বেসিক পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে পূর্বপদটি কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকে, পূর্বপদে বিভক্তি দেখা যায় এবং পরপদের সঙ্গে সেটা অবশ্যই কারক সম্পর্কে যুক্ত থাকবে। কিন্তু কর্মধারয় সমাসে এরকম কারক সম্পর্কে কোনো জায়গায় নেই। পূর্বপদ এবং পরপদ সাধারণভাবে উভয়ই শূন্য বিভক্তি যুক্ত হয় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কর্মধারয় সমাসে একটা তুলনা সম্পর্ক বোঝায়, যেমন মুখ চন্দ্রের ন্যায়। তাহলে এখানে দেখো মুখ চন্দ্রের ন্যায়, মুখকে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাহায্যে। এখানে এই তুলনা সম্পর্কটাই কর্মধারয় সমাসের সব থেকে বড় বিশেষত্বের জায়গা। আর তৎপুরুষ সমাসে বিশেষত্বের জায়গা হচ্ছে পূর্বপদটা পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকে। যেমন এই আকাশে মেঘ লেগেছে, কিন্তু পুরো আকাশ মেঘাবৃত নয়। মেঘাবৃত কখন বলবো? যখন মেঘ দ্বারা পুরো আকাশটা আবৃত হয়ে যাবে। তাহলে মেঘাবৃত কথাটার প্রসারিত অর্থ হচ্ছে মেঘ দ্বারা আবৃত। মেঘ দ্বারা যতক্ষণ না গোটা আকাশটা আবৃত হচ্ছে, এই আবৃত অর্থ প্রাধান্য এখানে তৈরি হচ্ছে। যতক্ষণ না সেটা আবৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না যে সেটা মেঘাবৃত। তাহলে পরপদ আবৃত এর অর্থটাই এখানে প্রাধান্য পাচ্ছে তৎপুরুষ সমাসে। এবং মেঘ দ্বারা, দেখো মেঘ কথাটার সঙ্গে কিন্তু দ্বারা নামক অনুসর্গটা যুক্ত আছে, যার সাহায্যে করণ সম্পর্কটাকে নির্দেশ করা হচ্ছে। কিন্তু কর্মধারয় সমাসে এরকম কারক সম্পর্ক একেবারেই থাকবে না। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। 5 নম্বর আমরা অব্যয়ীভাব সমাসের কথা বলবো। এই অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন উপকূল একটা শব্দ, এই উপকূল শব্দটার অর্থ কি? কুলের সমিতি। অব্যয়ীভাব সমাস বলতে যেটা বোঝায়, অব্যয়ীভাব কথাটার অর্থ হচ্ছে যা অব্যয়ী ছিল না তার অব্যয়ী হয়ে ওঠা। দেখো
এই ব্যাস বাক্যটা, এই যেটা প্রসারিত অর্থ ব্যাস বাক্য যেটা রয়েছে, এই ব্যাস বাক্যের অন্তর্গত দুটি পদকে এখানে একটি পদে পরিণত করা হয়েছে। তো এই দুটি পদে এই যে দীর্ঘ বক্তব্যটি রয়েছে, এই বক্তব্য বিষয়ের মধ্যে কোথাও কিন্তু অব্যয় নেই, কোথাও অব্যয় নেই। কিন্তু এটাকে যখন আমরা সমস্ত পদে পরিণত করছি তখন একটা অব্যয় চলে আসছে। এই যে উপনামক একটা উপসর্গ, তোমরা জানো যে প্রত্যেকটা উপসর্গই হচ্ছে এক জাতীয় অব্যয়। তাহলে প্রসারিত বাক্যে বিস্তারিত বক্তব্যের মধ্যে যেখানে কোথাও অব্যয় ছিল না সেটাই অব্যয় হয়ে উঠে আসছে সমস্ত পদে, এবং সেই অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। কুলের সমীপে বলতে এই যে কুলের নিকটে বা সমীপে, এই সামীপ্য অর্থটাই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে, এবং সেই অর্থটাকে বোঝানোর জন্য এখানে উপ কথাটি আসছে। তাহলে এখানে এই যে পূর্বপদ উপ, এই উপর অর্থটাই প্রাধান্য হচ্ছে। উপ অর্থাৎ সামীপ্য বোঝাতে যে উপকথাটা নিয়ে আসা হচ্ছে তার অর্থ প্রাধান্য পাচ্ছে অব্যয়ীভাব সমাসে। আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই সমাসটিতে পূর্বপদ এবং পরপদ কোনটিরই অর্থ প্রাধান্য পায় না। নতুন একটি অর্থ সৃষ্টি হয়। নতুন একটি অর্থ সৃষ্টি হয়। যেমন আমরা যদি বলি সেতার বা বেতার, এই সেতার এবং বেতার সে কথাটির অর্থ হচ্ছে এখানে তিন, আর তারের একটা নির্দিষ্ট অর্থ আছে লৌহ কুণ্ডলী। কিন্তু বেতার বা সেতার বলতে এক প্রকার বিশেষ যন্ত্রকে বোঝায়, বাদ্যযন্ত্রকে বোঝায়। হ্যাঁ, সেতার একটা বাদ্যযন্ত্র আর বেতার একটি তারবিহীন যন্ত্র। তো বে মানে নাই, তাহলে এখানে এই বেতার কথাটার সাহায্যে একটা বিশেষ যন্ত্রকে নির্দেশ করা হচ্ছে। সেতার একটি যন্ত্র, কিন্তু এই যন্ত্রটিতে না বের অর্থ প্রাধান্য পাচ্ছে, বেতার বলতে না বেকে বোঝাচ্ছে না তারকে বোঝাচ্ছে, কোনোটিকেই বোঝাচ্ছে, বরং দুটির সাহায্যে একটি নতুন অর্থকে নির্দেশ করা হচ্ছে। সেতারে না সেকে বোঝাচ্ছে না তারকে বোঝাচ্ছে, বরং উভয় সাহায্যে একটি ভিন্ন অর্থ, ভিন্ন অর্থকে নির্দেশ করা হচ্ছে, একটা নতুন অর্থকে নির্দেশ করা হচ্ছে। সেই অর্থটিকে সেটি একটি বাদ্যযন্ত্র। যেমন বিনা পানি, বিনা পানিতে যাক, না বিনাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না পানিকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, অথচ উভয় সাহায্যে এই বিনা পানি উভয় পদকে অবলম্বন করে একটা নতুন অর্থ এখানে আমরা পাচ্ছি। সেই অর্থটিকে বিনা পানি এই কথার এই দুটি পদের সাহায্যে সরস্বতীকে নির্দেশ করা হচ্ছে। তাহলে বিনারও অর্থ প্রাধান্য পেল না, পানিরও অর্থ প্রাধান্য পেল না, না পেয়ে নতুন একটি অর্থকে এই পদটির সাহায্যে, বিনা পানি পদটির সাহায্যে নির্দেশ করা হলো। তাহলে এভাবে বহুব্রীহি সমাস করিতে, বহুব্রীহি কথাটিও বহুব্রীহি সমাসের একটি দৃষ্টান্ত। বহু ব্রীহি হয়েছে যা, অর্থাৎ বহু এখানে প্রাধান্য পাচ্ছে না, ব্রীহিও প্রাধান্য পাচ্ছে না, ব্রীহি মানে ধান। তাহলে বহু ধান হয়েছে যা সেই সঙ্গতি সম্পন্ন কৃষককে নির্দেশ করা হচ্ছে কথাটির সাহায্যে। এভাবেই একটি নতুন অর্থ সৃষ্টি হচ্ছে বহুব্রীহি সমাসটির সাহায্যে। এটা এই সমাসের বিশেষত্বের জায়গা। এরপরে আসছে নিত্য সমাস। নিত্য সমাসে ব্যাস বাক্যের কোনো পরিবর্তন ঘটে না। ব্যাস বাক্যের কোনো পরিবর্তন ঘটে না, যেমন অন্য যুগ সেটা যুগান্তর হয়ে যায়। তো এই অন্য অর্থে এখানে অন্তর চলে আসছে যুগান্তর। রূপের কোনো পরিবর্তন সেখানে ঘটছে না, এবং অর্থগত দিকেরও তেমন বিশেষ পরিবর্তন ঘটে না।
তাহলে আমরা এই যে সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে একটা প্রাথমিক ধারণা পেলাম, সেই প্রাথমিক ধারণার মূল বিষয়গুলিকে আমি সূত্র আকারে তুলে ধরি। সমাস 7 প্রকার। নাম্বার 1, দ্বিগু দ্বন্দ্ব সমাস, যেখানে দুটি পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। 2 হচ্ছে তৎপুরুষ সমাস, যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদগুলি পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকে। পূর্বপদে তোমরা কোনো না কোনো বিভক্তি যুক্ত থাকতে দেখবে। 3 নম্বর হচ্ছে কর্মধারয় সমাস, এখানে সাধারণভাবে তুলনা বোঝানো হয়, আর যেখানে তুলনা বোঝানো হচ্ছে না সেখানে আমরা দেখতে পাবো যে দুটি পদের সাহায্যে একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হচ্ছে। পূর্বপদ এবং পরপদ উভয়ই শূন্য বিভক্তিযুক্ত হয়ে থাকছে, ইত্যাদি ইত্যাদি। আমরা অব্যয়ীভাব সমাসে যেটা দেখবো, পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, যেটা অব্যয়ী ছিল না সেটা অব্যয়ী হয়ে উঠছে। আর 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থ প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় একটি পদের অর্থ সেখানে উঠে আসছে। তৃতীয় একটি অর্থ, নতুন একটি অর্থ বিশিষ্ট পদ সেখানে উঠে আসছে। আর নিত্য সমাসে ব্যাস বাক্যের কোনো পরিবর্তন সাধারণভাবে ঘটে না। এভাবেই আজকে সমাস সম্পর্কে একটা প্রাথমিক পরিচিতি গ্রহণ করলাম। আগামী দিন এক একটা সমাস নিয়ে আমরা বিস্তারিত